আচ্ছা, ভাবুন তো একবার, কোনো রাজনৈতিক নেতাকে যদি বিভাজনের রাজনীতির জন্য অভিযুক্ত করা হয় আর তিনি উত্তরে বলেন, হ্যাঁ আমি এটা করেছি এবং আগামী ৩০ বছর ধরে এটাই করব। কেমন লাগবে শুনতে? আজ আমরা ঠিক এমনই এক বিস্ফোরক রাজনৈতিক বিতর্কের গভীরে যাব। আসামের মুখ্যমন্ত্রী একটা ভাইরাল মন্তব্য, যা রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তো এই বিতর্কের শুরুটা হয়েছিল একেবারে মুখোমুখি এক চ্যালেঞ্জ দিয়ে। মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা হলো, এই যে আপনি পোলারাইজেশন বা মেরুকরণ করছেন, এর পরিণতির কথা কি ভেবে দেখেছেন? মানে একেবারে সোজাসাপটা আক্রমণ। কিন্তু এর জবাবে যা আসতে চলেছিল তার জন্য মনে হয় কেউই প্রস্তুত ছিল না। আর এই হলো সেই মোক্ষম জবাব। তিনি কিন্তু অভিযোগটা এড়িয়ে গেলেন না বা ডিফেন্সিভও হলেন না, বরং একেবারে যাকে বলে ফ্রন্ট ফুটে এসে খেললেন। বললেন, শুধু এখন কেন, আগামী ৩০ বছর ধরেই তো আমাদের এই মেরুকরণের রাজনীতিটাই করতে হবে। ভাবা যায়? এটা শুধু একটা স্বীকারোক্তি ছিল না, এটা ছিল একটা খোলাখুলি রণনীতি ঘোষণা। সুতরাং ব্যাপারটা পরিষ্কার, এখানে কিন্তু বিন্দুমাত্র অনুশোচনা বা ভুলের স্বীকারোক্তি নেই। এটা কোনো সরি বলার মুহূর্ত ছিল না, এটা ছিল একেবারে বুক চিতিয়ে নিজের উদ্দেশ্যের কথা জানিয়ে দেওয়া। একটা এমন কৌশল যা তিনি লুকিয়ে নয়, বরং সবার সামনে ঘোষণা করে গ্রহণ করছেন। আর সাথে সাথে তিনি পুরো খেলার মাঠটাকেই বদলে দিলেন। তিনি বললেন, দেখুন, অপশান আসলে মাত্র দুটো। হয় আত্মসমর্পণ করুন, মানে নিজের ভূমি, নিজের পরিচয় সবকিছু ছেড়ে দিন, আর না হলে লড়াই করুন। কোনো মাঝামাঝি পথ নেই, হয় হারো নয়তো লড়ো। এবং এরপর তিনি পুরো বিষয়টাকে একটা ব্যক্তিগত স্তরে নিয়ে এলেন। বললেন, দেখুন, আপনাদের যদি সারেন্ডার করতে হয় আপনারা করুন, কিন্তু আমি একজন অসমিয়া হিসাবে আত্মসমর্পণ করতে রাজি নই, আমি লড়ব। মানে তিনি নিজেকে শুধু একজন নেতা হিসাবে নয়, বরং অসমিয়া পরিচয়ের একজন রক্ষক হিসাবে দাঁড় করালেন, যিনি একাই লড়ে যাবেন কিন্তু মাথা নোয়াবেন না। ব্যাস, এই একটা কথাতেই পুরো বিতর্কের মোড় ঘুরে গেল। যেটা ছিল একটা সাধারণ রাজনৈতিক মতবিরোধের বিষয়, সেটা মুহূর্তের মধ্যে হয়ে দাঁড়ালো একটা অস্তিত্ব রক্ষার লড়াই, মানে সার্ভাইভালের প্রশ্ন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল চমকটা তো এখনও বাকি ছিল। তিনি শুধু লড়াইয়ের ঘোষণা দিয়েই থামলেন না, তিনি পুরো রণক্ষেত্র মানে ব্যাটলগ্রাউন্ডটাকেই নতুন করে ডিফাইন করে দিলেন। দেখুন, সবাই কি ভাবছিল? সবাই ভাবছিল মেরুকরণের কথা হচ্ছে মানে এটা হিন্দু বনাম মুসলিমের লড়াই। এটাই তো স্বাভাবিক ধারণা, তাই না? কিন্তু এখানেই তিনি একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি পুরো ন্যারেটিভটাই ঘুরিয়ে দিয়ে বললেন, না, এই লড়াইটা হিন্দু মুসলিমের নয়, এই লড়াইটা হলো অসমিয়া বনাম বাংলাদেশি। আর এই যুক্তিটাকে আরও ধারালো করতে তিনি বললেন, আমরা অসমিয়া মুসলিমদের সঙ্গে লড়ছি না, আমাদের লড়াইটা শুধুমাত্র বাংলাদেশি মুসলিমদের সঙ্গে। খেয়াল করুন কতটা সুনির্দিষ্টভাবে তিনি তার টার্গেটকে চিহ্নিত করছেন। এর মাধ্যমে তিনি একদিকে অসমের মুসলিমদের একটা অংশকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, আর অন্যদিকে তার প্রতিপক্ষকেও খুব স্পষ্টভাবে চিহ্নিত করে দিচ্ছেন। তো রাজনৈতিক ময়দানে নিজের অবস্থানটা তো তিনি পরিষ্কার করে দিলেন, কিন্তু শুধু কথায় তো চিরে ভাজে না, তাই না? তাই এরপর তিনি তার যুক্তির সপক্ষে একটা আইনি বর্ম পড়ার চেষ্টা করলেন। আর এই বর্মটা কি? তিনি সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি দাবি করলেন, এটা আমার কথা নয়, স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে আসামে অনুপ্রবেশ বা ইনভেশন হয়েছে। এর মানে হলো তিনি বোঝাতে চাইলেন যে তিনি যা করছেন তা কোনো ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দেশের সর্বোচ্চ আদালতের রায়েরই একটা প্রতিফলন। এই ইনভেশন শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলায় আমরা একে বলছি অনুপ্রবেশ, কিন্তু ইংরেজি ইনভেশন শব্দটার ওজন অনেক বেশি। এটা সাধারণ ইমিগ্রেশন বা অভিবাসন নয়। ইনভেশন মানে হলো আগ্রাসন। আর যেই মুহূর্তে আপনি ইনভেশন শব্দটা ব্যবহার করছেন, সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা আর সাধারণ মানুষের আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর এর পরের যুক্তিটা তো আরও এক ধাপ এগিয়ে। তিনি বলছেন, যদি সুপ্রিম কোর্ট নিজেই একটা ইনভেশনকে স্বীকৃতি দেয়, তাহলে নিজের ভূমিকে রক্ষা করাটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ তার মেরুকরণের রাজনীতিটা আর কোনো অপশন বা পছন্দ নয়, এটা তার সাংবিধানিক কর্তব্য। তিনি এটাই প্রতিষ্ঠা করতে চাইলেন। এবং এই বিতর্কের একেবারে শেষ পর্বে তিনি তার চূড়ান্ত আঘাতটা হানলেন। সোজা সাপটা ঘোষণা, আমি আইনত সঠিক, মানে আমি যা করছি তা কেবল রাজনৈতিকভাবে নয়, আইনগতভাবেও পুরোপুরি ঠিক, কারণ আমি আমার সরকারি শপথ অনুযায়ী কাজ করছি। এর চেয়ে বড় জাস্টিফিকেশন আর কি হতে পারে? তাহলে পুরো যুক্তি পাল্টা যুক্তির এই লড়াইটা আমরা দেখলাম, একটার পর একটা চাল আর পাল্টা চাল। কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্নটা হলো, রাজনীতিক কথাবার্তা বা রিটরিক কখন একটা সত্যিকারের যুদ্ধ পরিকল্পনায় পরিণত হয়?
এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়?